হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি মোহাম্মদ তাহিদ হোসেন আবার চলে এসেছি তোমাদের মাঝে। তো অনেকদিন যাবত তোমাদের ক্লাসগুলো নেওয়া হচ্ছিল না, বিকজ আমার কলেজে ইয়ারটেন্স এক্সাম ছিল। তো আবার আমরা ব্যাক করেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলোতে, যে ভিডিওগুলোর মাধ্যমে আমরা একটা একটা করে চ্যাপ্টার শেষ করার টার্গেট নিয়েছিলাম। তো আজকে আমরা ইনশাল্লাহ বায়োফাইটার এবং টেরিডোফাইটার যে অধ্যায়টা আছে সেখানকার বায়োফাইটার যে অংশটুকু, ওই অংশটুকু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শেষ করবো ইনশাল্লাহ। তো চলো আমরা প্রথমে দেখি বায়োফাইটা এবং টেরিডোফাইটা কেমন ভাবে আসছে। এই জিনিসটা আমরা দেখেছিলাম কোথায়, ছত্রাক শৈবাল যখন পড়ি তখন আমরা দেখছিলাম উদ্ভিদ থেকে কিভাবে বিভক্ত হতে হতে বায়োফাইটা টেরিডোফাইটায় আসলো। তো সেই ভিডিও যদি কেউ না দেখে থাকো, তোমরা ছত্রাকের ওই প্লেলিস্টটা দেখতে পারো। দেন এই ক্লাসটা করলে তোমাদের জন্য ভালো হবে। তো চলো আমরা এখন বায়োফাইটা টেরিডোফাইটা এই জিনিসটা নিয়ে দেখি। প্রথমে আমরা আলোচনা করব বায়োফাইটা নিয়ে। বায়োফাইটা বায়োফাইটা এই যে বায়োফাইটা, বায়োফাইটা এবং টেরিডোফাইটা, প্রথমে আমরা দুইটা নিয়ে একটু দেখি। টেরিডোফাইটা, বায়োফাইটা এবং টেরিডোফাইটা। এই যে বায়োফাইটা এবং টেরিডোফাইটা দুইটাই কিন্তু অপুষ্পক, দুইটাই অপুষ্পক। এই বায়োফাইটা এবং টেরিডোফাইটা দুইটাই অপুষ্পক। আচ্ছা, দুইটাই অপুষ্পক, যখন দুইটা জিনিস একসাথে অপুষ্পক হয়, অপুষ্পক হলে সেটাকে আমরা বলবো হলো ক্রিপ্টোগ্যামাস। সেটাকে আমরা কি বলবো? ক্রিপ্টোগ্যামাস। তার মানে বায়োফাইটা এবং টেরিডোফাইটার সাধারণ একটা বৈশিষ্ট্য হলো এরা ক্রিপ্টোগ্যামাস, অর্থাৎ এরা অপুষ্পক। আচ্ছা, এখন আমরা বায়োফাইটা এবং টেরিডোফাইটার ভিতরে, বায়োফাইটা এবং টেরিডোফাইটার ভিতরে কোনটা বেশি উন্নত, একটা কোশ্চেন আসতেই পারে যে টেরিডোফাইটা কেন বায়োফাইটা অপেক্ষা অধিক উন্নত। আচ্ছা, আগে আমাকে জানতে হবে বায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে উন্নত কোনটা। টেরিডোফাইটা বেশি উন্নত। কেন টেরিডোফাইটা বেশি উন্নত? দেখো, টেরিডোফাইটায়, আচ্ছা টি আর দ্বারা আমি টেরিডোফাইটাকে বোঝাচ্ছি। টেরিডোফাইটার সাধারণত ভাস্কুলার ভাস্কুলার সিস্টেম, তাহলে টেরিডোফাইটার ভাস্কুলার সিস্টেম বিদ্যমান। তাহলে কি বললাম? টেরিডোফাইটা, টি আর দ্বারা আমি টেরিডোফাইটাকে বোঝাচ্ছি। টেরিডোফাইটার ভাস্কুলার সিস্টেম বিদ্যমান। এখন ভাস্কুলার সিস্টেম মানে কি? ভাস্কুলার সিস্টেম মানে হচ্ছে পরিবহন কলা টিস্যু বা পরিবহন কলা। এই পরিবহন কলা আমরা পড়ছিলাম জাইলেম এবং ফ্লোয়েম, এই দুটো কি করে? উদ্ভিদের পরিবহন কলা হিসেবে কাজ করে, যেটা টেরিডোফাইটে উপস্থিত, যে কারণে এটা বায়োফাইটা অপেক্ষা বেশি উন্নত। আচ্ছা, বায়োফাইটার দেহকে আমরা প্রথমে পড়ছিলাম, উদ্ভিদকে আমরা যখন বিভাজন করব তখন একটা পাবো অপুষ্পক আর একটা সপুষ্পক। অপুষ্পককে আবার বিভক্ত করলে পাবো বায়োফাইটা টেরিডোফাইটা আর আচ্ছা বায়োফাইটা টেরিডোফাইটা। এই যে বায়োফাইটা টেরিডোফাইটা, বায়োফাইটাকে সাধারণত মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, কিন্তু টেরিডোফাইটাকে মূল কাণ্ড, এর কিছুটা অংশ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় আর কিছুটা অংশ ভাগ করা যায় না, আর এটাই একবারই যায় না। তাই তোমাকে মনে রাখতে হবে বায়োফাইটা টেরিডোফাইটার ভিতরে টেরিডোফাইটা বেশি উন্নত, কারণ টেরিডোফাইটার দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় এবং টেরিডোফাইটার দেহে ভাস্কুলার সিস্টেম বা পরিবহন কলাগুচ্ছ উপস্থিত বিদ্যমান। এজন্যই বায়োফাইটা অপেক্ষা টেরিডোফাইটা বেশি উন্নত। এইটা একটা গেল। আচ্ছা, আমরা প্রথমত এখন যেহেতু এটা বায়োফাইটার নিয়ে ক্লাস, তাহলে আমরা প্রথমে বায়োফাইটার নিয়ে আলোচনা করব এইখানে। তো চলো আমরা প্রথমে বায়োফাইটার নিয়ে আলোচনাগুলা শুরু করি। এই যে বায়োফাইটা, প্রথমত এটার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এইখানে কি কি আছে? প্রথমে আমাদের কিছু সাজেশন, যেমন এই এই ইসের থেকে কি কি সাজেশন আছে। সাজেশনের ভিতরে
আমি দেখতে পাবো 1 নম্বরে আছে এর বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য। 2 আছে রিকশিয়া, 2 আছে হলো রিকশিয়ার গঠন, 2 আছে রিকশিয়ার গঠন এবং এটা কেন নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। তুমি আগে পয়েন্টগুলো লেখো, পরে ডিসক্রাইব আমি করতেছি। নির্দেশক। আচ্ছা, এই যে বায়োফাইটা যখন একটা একটা করে বৈশিষ্ট্য লিখবো, তো প্রথম বৈশিষ্ট্য, একটা কমন বৈশিষ্ট্য হলো এরা ক্রিপ্টোগ্যামাস। এরা ক্রিপ্টোগ্যামাস, অর্থাৎ এদের দেহকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারছি না। তারপরে নেক্সট লেখো, এদের ভাস্কুলার সিস্টেম নেই। এদের ভাস্কুলার সিস্টেম নেই, অর্থাৎ বলা যেতে পারে এরা অভাস্কুলার। এদের পরিবহন কলা গুচ্ছ নেই। আচ্ছা, এরপরে এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। মূল কাণ্ড পাতা ভাগ করা যায় না। তাহলে প্রথমে বায়োফাইটা ক্রিপ্টোগ্যামাস, তার মানে কি? তার মানে হচ্ছে এরা অপুষ্পক। তারপরে ভাস্কুলার সিস্টেম নেই, তার মানে কি এদের পরিবহন কলাগুচ্ছ নেই, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, যে কারণে এটাকে বায়োফাইটা বলা হয়েছে। এরপরে আরো আছে, এরা যখন প্রজনন ঘটবে, যখন এরা প্রজনন করবে, তখন এরা সাধারণত স্ত্রী এবং পুংজনন কোষের প্রয়োজন হয়। এদের যে স্ত্রী জনন এবং পুংজনন, এদের স্ত্রী জননকে বলা হয়ে থাকে আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম, এবং পুংটাকে বলা হয়ে থাকে অ্যান্থেরেডিয়াম, অ্যান্থেরেডিয়াম। এই যে আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম সাধারণত কি হয়ে থাকে? গোলাকার। তাহলে আর্কিগোনিয়ামটা সাধারণত হয়ে থাকে গোলাকার। অ্যান্থেরিডিয়াম এটা সাধারণত 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে নাশপাতি আকৃতির, নাশপাতি আকৃতির, আরেকটা হতে পারে কেমন? সূচালো, আরেকটা হতে পারে সূচালো, আর একটা নাশপাতি প্রকৃতির। আচ্ছা, বা তুমি আরেকটা জিনিস করতে পারো, স্ত্রী জনন যেহেতু আর্কিগোনিয়াম গোলাকার অথবা ফ্লাক্স আকৃতির, কি আকৃতির? ফ্লাক্স আকৃতির। আর এটা নাশপাতি বা সূত্রাকার আকৃতির, সূত্রাকার আকৃতির। এই যে নাশপাতি আকৃতির, এটা সাধারণত কোথায়? এটা সাধারণত রিকশিয়াতে, এটা আছে রিকশিয়াতে। এইটা যখন আলোচনা করব তখন এটা তুমি খুঁজে পাবা। তো স্ত্রী জনন পুংজনন গেল। আমরা ছত্রাক শৈবালে পড়ছিলাম যে ছত্রাক শৈবালে যখন জাইগোট গঠন করে, জাইগোটটা বহুকোষী জাইগোটে পরিণত হতে পারে না, কিন্তু বায়োফাইটার যে জাইগোট আছে, জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয়। বহুকোষী বহুকোষী ভ্রূণে পরিণত হয় ভাইয়া। তাহলে জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয়। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, এই যে বায়োফাইটা, টেরিডোফাইটা, এদের সাধারণত মূল থাকে না ভাইয়া। তাহলে এদের কি থাকে? এদের মূলের পরিবর্তে থাকে রাইজাইম, রাইজাইম বা রাইজয়েড। এদের পরিবর্তে থাকে রাইজয়েড। আচ্ছা, যখন মূলটা এককোষী থাকে, মূলের মতো দেখতে যেটা, সেটা যদি এককোষী থাকে সেটাকে বলা হয় রাইজয়েড, আর রাইজয়েডটাই যদি বহুকোষী থাকে তাহলে সেটাকে বলা হয়ে থাকে স্টেল, সেটাকে বলা হয়ে থাকে স্টেল। এই দুইটা সাধারণত কাজ করছে কিসের মতো? মূলের মতো। এরা সাধারণত মূলের মাধ্যমে পানি, খনিজ লবণ এগুলো শোষণ করছে। এটা গেল। এবার এখান থেকে আমাদেরকে এখন চলে যেতে হবে রিকশায়। তার আগে যদি তোমাকে আরেকবার আমি বৈশিষ্ট্যগুলো ভালোভাবে বুঝিয়ে দেই,
তাহলে তুমি দেখবা বায়োফাইটা, প্রথমত আমি বলছিলাম বায়োফাইটা অপুষ্পক, যে কারণে এরা ক্রিপ্টোগ্যামাস। বায়োফাইটার দেহে ভাস্কুলার সিস্টেম নেই, অর্থাৎ এদের দেহে কোনো পরিবহন কলাগুচ্ছ নেই। বায়োফাইটার দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, যে কারণে এর নাম দেওয়া হয়েছে বায়োফাইটা। বায়োফাইটা সাধারণত যে জনন ঘটায় সেই জননে কাজ করে থাকে তাদের পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ। স্ত্রী জনন কোষকে বলা হয়ে থাকে আর্কিগোনিয়াম এবং পুং জনন কোষকে বলা হয়ে থাকে অ্যানথেরিডিয়াম। এই যে আর্কিগোনিয়াম এটা দেখতে ফ্লাক্স আকৃতির এবং আমাদের অ্যানথেরিডিয়াম এটা দেখতে নাশপাতি বা গোলাকার অথবা সুত্রাকার আকৃতির। আমরা ছত্রাক শৈবালে পড়ছিলাম যে ছত্রাক শৈবালে যে জাইগোট গঠিত হয় সেটা বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, কিন্তু আলটিমেটলি আমরা বায়োফাইটা দেখেছি যে জাইগোট যে বহুকোষী ভ্রূণে পরিণত হচ্ছে। বায়োফাইটা টেরিডোফাইটা দুটার ক্ষেত্রেই সাধারণত তাদের মূল থাকে না, মূলের পরিবর্তে থাকবে রাইজাইম। রাইজাইম রাইজাইমটা থাকবে কোথায়? টেরিডোফাইটাতে। আচ্ছা, যেহেতু আমরা এখন বায়োফাইটা নিয়ে আলোচনা করছি তার জন্য আমরা লিখবো বায়োফাইটাতে মূলের পরিবর্তে রয়েছে রাইজয়েড এবং স্কেল। যদি এককোষী হয় তাহলে রাইজয়েড, বহুকোষী হলে স্কেল। আশা করছি এটুকু তোমাদের একদম নখদর্পণে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা রিক্সিয়া বা আমরা একটা মশবর্গীয় উদ্ভিদ নিয়ে আলোচনা করব, যেটা বায়োফাইটারই অন্তর্গত। এখন আমরা রিক্সিয়া নিয়ে আলোচনা করব। তো রিক্সিয়া 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 মূলত কি? রিক্সিয়া মূলত হলো একটা মশবর্গীয় উদ্ভিদ। এটা সাধারণত একটা মশবর্গীয় মশবর্গীয় উদ্ভিদ। তাহলে এরা যেহেতু মশবর্গীয় উদ্ভিদ, তাহলে রিক্সিয়া যেহেতু বায়োফাইটার অন্তর্গত, তার মানে বলা যায় এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। এদের দেহকে মূল কাণ্ড পাতায় আমরা ভাগ করতে পারছি না। এরা সাধারণত থ্যালওয়েড। এরা সাধারণত থ্যালেড থ্যালেড ক্যারোইনা থ্যালেড। রিক্সিয়ার অনেকগুলো থ্যালাস আছে। এই থ্যালাস গুলো যখন গোলাপের পাপড়ির মতো থাকে তখন এগুলোকে বলা হয়ে থাকে রোজেট। তাহলে প্রথমত আমরা রিক্সিয়ার একটা চিত্র বা গ্রাফ দেখে নেই, বা গ্রাফিক্যাল চিত্রতে রিক্সা কেমন সেই জিনিসটা আমরা এখন দেখব। তো চলো, প্রথমে একটা ইউ এর মতো লিখবা। ইউ ইউ এর মতো লিখে অনেকটা এরভাবে দিবা। এইদিকে আর একটা ইউ লিখবা, আর একটা ইউ লিখবা। এই পাশে গিয়ে আর একটা ইউ লিখবা। এইখানে গিয়ে আর একটা ইউ লিখবা। সেম টু সেম। দেখো, আমি কিন্তু প্রথমে এইভাবে ইউ আঁকিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু এটা এইভাবে করতেছি। আশা করছি চিত্রগুলো অনেক সহজ আছে, তোমরা ইজিলি চিত্রগুলা করতে পারবা। দেখো, আমার কিন্তু শেষের দিকে আমি এখানে আগে ইউ আঁকায় নিলাম, তারপরে এগুলো যোগ করে দিলাম। তাহলে এইখানেও ভিতরে প্রথমে ইউ আঁকায় এভাবে যোগ করে দিবা। তাহলে এবং এই যে এই ভিতরের জিনিসটা এটা এইভাবে লাভ আকৃতি ভাবে আটকে দাও। লাভ আকৃতি করে এইভাবে আটকে দাও। লাভ আকৃতি করে আটকে দাও। লাভ আকৃতি করে আটকে দাও। লাভ আকৃতি করে আটকে দাও। তাহলে এই যে আমাদের একটা রিক্সা, দিস ইজ দা রিক্সা। এটাই হচ্ছে আমাদের রিক্সা। তাহলে এটা হচ্ছে রিক্সা। আমরা এখন এর ভিতর থেকে সবকিছু অ্যানালাইসিস করব। এই মাঝখান থেকে একটা দাগ দিয়ে দাও। এই তারপরে এই মাঝখান থেকে একটা দাগ দিয়ে দাও। মাঝখান থেকে একটা দাগ দিয়ে দাও। মাঝখান থেকে একটা দাগ দিয়ে দাও। মাঝখান থেকে একটা দাগ দাও। এই মাঝখান থেকে একটা, এই মাঝখান থেকে একটা। প্রত্যেকটা দাগের সাথে প্রত্যেকটা এইভাবে 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 লাগিয়ে দাও। এই যে এটা একটা রিক্সা। এই রিক্সার এইগুলো হচ্ছে এক একটা থ্যালাস।
এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা থ্যালাস। এই যে এইটা, এই জিনিসটাকে বলা হচ্ছে অগ্রস্ত, এটাকে বলা হচ্ছে অগ্রস্ত খাদ। দেখো ভিতরে গর্তের মতো, যে কারণে এটা একটা খাদ, অর্থাৎ এটাকে আমরা বলতেছি অগ্রস্ত খাদ। এটা একটা কি? থ্যালাস। অনেকগুলো থ্যালাস বলছিলাম, অনেকগুলো থ্যালাস গোলাপের পাপড়ির মতো আকৃতি নির্ধারণ করে, যার কারণে এটাকে বলা হয়ে থাকে রোজেট। আচ্ছা, এই ভেতর থেকে যে দাগগুলো দিয়েছি এগুলো হলো এক একটা কি? এগুলো হচ্ছে এক একটা মধ্য শিরা। এগুলো এক একটা মধ্য শিরা। এখন আমরা অগ্রস্ত খাস পেলাম, থ্যালাস, মধ্যশিরা। এখন আমরা দেখব দ্রাগ্র শাখা। দ্রাগ্র শাখা কেমন? ধরো একটা, এই দ্রাগ্র শাখা যে কোনো একটার উপর দিলেই হবে। ধরো এইখানে একটা কি ত্রিভুজের মতো এরকম আছে, এটাকে আমরা বলতেছি সাধারণত দ্রাগ্র শাখা। কি শাখা? দ্রাগ্র শাখা। দ্রাগ্র, দ্রাগ্র শাখা, এটাকে আমরা বলতেছি দ্রাগ্র শাখা। এটা একটা রিকশিয়ার গঠন। তাহলে আমি এখান থেকে কি বললাম? একটা রিকশিয়া যেটা মশবর্গীয় উদ্ভিদ, এবং এতে কি রয়েছে? অনেকগুলো থ্যালাস আছে। এই থ্যালাস গুলো, অনেকগুলো থ্যালাস একত্রিত হয়ে সাধারণত গোলাপের পাপড়ির মতো গঠন করে, যেটাকে আমরা বলতেছি থ্যালয়েড। এই যে একটা রিকশিয়া, এই রিকশিয়ার ভেতরে অনেকগুলো লাভ আকৃতির অংশ আছে, যেগুলো আমাকে বলতেছি ভিতরের দিকে খাঁজ আকৃতির। এগুলো এক একটা অগ্রস্ত খাঁজ, অগ্রস্ত খাঁজ। এবং সাধারণত রয়েছে দ্রাগ্র শাখা, এবং থ্যালাসের ভেতরে সাধারণত শিরার মতো যে অংশ থাকে সেটাকে বলা হচ্ছে মধ্যশিরা। এগুলা লিখবা, ইনশাল্লাহ তুমি ফুল মার্ক পেয়ে যাবা। এই যে আমাদের রিকশা, রিকশার গঠন যে আমরা লিখলাম, এখানে যদি তুমি অনেকগুলো বৈশিষ্ট্য যোগ করতে চাও তাহলে তোমরা বায়োফাইটার বৈশিষ্ট্যগুলো অ্যাড করে দিতে পারো। কেন বায়োফাইটার বৈশিষ্ট্যগুলো অ্যাড করে পারতো? কারণ রিকশা নিজে একটা বায়োফাইটার অন্তর্গত, এই কারণে তোমরা বায়োফাইটার বৈশিষ্ট্যগুলো এই রিকশার বৈশিষ্ট্যতে অ্যাড করতে পারবা। তাহলে এটা গেল রিকশার। এরা আজকে ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা রিকশার অভ্যন্তরীণ গঠন নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আমাদের বায়োফাইটার ক্লাসটা হবে দুইটা ক্লাসে। এই ফার্স্ট ক্লাসটা এমনি তোমরা এটা ভালোভাবে দেখে আসবা, যার ফলে তোমরা নেক্সট ক্লাসগুলো বা এই যে বায়োফাইটার নেক্সট ক্লাসটা, এই নেক্সট ক্লাসটা তুমি ভালোভাবে বুঝতে পারবা, কারণ সেখানে অনেক ইন টপিক্যাল কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমাকে, এখানে আমি যে কথাগুলো আজকে বললাম, যেমন ক্রিপ্টোগ্যামাস, তারপর আছে অভাস্কুলার, তারপর আছে থ্যালয়েড, রাইজয়েড, স্কেল, তারপর আর্কিগোনিয়াম, অ্যান্থেরিডিয়াম, এইগুলো তোমাকে আগে ভালোভাবে বুঝতে হবে। তো তাহলে নেক্সট ক্লাসে যে আমি রিকশার অভ্যন্তরীণ গঠনটা দেখাবো, সেখানে আমি যে কটা ওয়ার্ড বলছি সবগুলাই লাগবে, একটা চিত্রের মাধ্যমে আমি তোমাকে দেখাবো। তো তোমাদের কাছে অতি দুঃখজনক যে বোর্ডটার এই অবস্থা, অনেকদিন ক্লাস নেওয়া হয় না যে কারণে এই অবস্থায় আছে। প্রথমেই আমাকে তোমাদের কাছ থেকে ক্ষমা চাওয়ার কথা ছিল। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমরা একটু সুন্দর পরিবেশে সুন্দরভাবে সবকিছু পাবা ইনশাল্লাহ। তো আজকে ক্লাসটা ছিল এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বায়োফাইটার আমি ওভারঅল সবকিছু কমপ্লিট করার চেষ্টা করব। আমি আজকে কমপ্লিট করতে চেয়েছিলাম, শুধু আমরা বোর্ডের কারণে করতে পারলাম না। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বায়োফাইটা ওভারঅল ক্লিয়ার থাকবে, এবং বায়োফাইটা টেরিডোফাইটা শেষ করার পরেই আমরা শুরু করব ইনশাল্লাহ আমাদের সেই অনাক বর্জ্য নিষ্কাশন, আমাদের সেই কাঙ্ক্ষিত ওই অধ্যায়টা। দিস ইজ ভেরি অ্যামেজিং চ্যাপ্টার, বর্জ্য নিষ্কাশন। অনেক কিছু আছে বোঝার। আর ওইটা তো তুমি তোমার কিসের সাথে রিলেট করতে পারবা, কি বলে, 9-10 এর সাথে, বিকজ 9-10 এ আমরা কিডনি বা বৃক্ক সম্পর্কে পড়ে আসছি। তো এখন নতুন নতুন যে ওই টপিক গুলোতে আছে সেগুলো হলো ইউরিয়া, তারপরে আছে হচ্ছে তোমার ইউরিয়া কিভাবে তৈরি হয়, বা ইউরিন তৈরির প্রক্রিয়া, ইউরিয়া তৈরির প্রক্রিয়া, তারপরে ডিঅক্সিডেশন প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো ওখানে আছে, এগুলো জানতে হবে। আর বৃক্ষ সম্পর্কে আগে আমরা যেমন জানতাম, এখন একটু ডিপে যেতে হবে, বেশি ডিপে না, অল্প একটু ডিপে গেলেই আমাদের হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাস, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে ওভারঅল সবকিছু ঠিক হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম।